যেদিন থেকে আমাদের বাড়ির ছেলে বা মেয়ে ক্লাস 11-এ বায়োলজি নেয়, সেদিন থেকেই মা বাবার স্বপ্ন শুরু হয়ে যায় আমার ছেলে বা মেয়ে ডাক্তার হবে। কিন্তু সমস্যা হচ্ছে নিট পরীক্ষা সম্পর্কে আমাদের অনেকের কাছেই খুব বেশি পরিষ্কার ধারণা থাকে না। আর যখন সঠিক তথ্য জানা না থাকে তখন একজন স্টুডেন্ট বুঝতেই পারে না কি করতে হবে, কিভাবে করতে হবে আর কোথা থেকে শুরু করতে হবে। তাই এই ভিডিওটাতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব নিট পরীক্ষা আসলে কি, নিট পরীক্ষার প্যাটার্ন কেমন, মোট কত নম্বরের পরীক্ষা হয়, যোগ্যতা বা এলিজিবিলিটি কি, কাট অফ কেমন আসে, কাউন্সেলিং প্রসেস কি, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত A to Z তথ্য আর কি। মানে এই ভিডিওটা যদি পুরোটা দেখে নেওয়া যায় তাহলে নিট পরীক্ষার বিষয়ে আর কোনো প্রশ্নই অবশিষ্ট থাকবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অর্থাৎ এই ভিডিওটাই হবে নিট সংক্রান্ত একেবারে বেসিক ভিডিও। নিট পরীক্ষা নিয়ে যত দরকারি তথ্য আছে সব কিছুই এই একটা ভিডিওতে আমি বলে দেবো। তো চলুন শুরু থেকে শুরু করি। সবার আগে বলি নিট পরীক্ষার ফুল ফর্মটা কি। নিট মানে হলো ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। স্বাভাবিকভাবে এটা একটা সর্বভারতীয় এন্ট্রান্স টেস্ট, যেটা পাশ করেই আমাদের দেশে মেডিকেল কলেজে প্রবেশাধিকার মেলে, যেটা হলো ডাক্তার হওয়ার প্রথম ধাপ আর কি। এই পরীক্ষাটা পরিচালনা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যা সংক্ষেপে NTA নামে পরিচিত। 1919 সালের পর থেকেই NTA নিট পরীক্ষা নেওয়া শুরু করেছে। তার আগে অর্থাৎ 2019 সালের আগে এই পরীক্ষাটা CBSE পরিচালনা করত। এখন আসি নিট পরীক্ষা কারা দেয়। দেখুন, আমাদের দেশে যারা ডাক্তার হতে চায় তাদের প্রত্যেককেই নিট ইউজি পরীক্ষাটা দিতে হয়। এই পরীক্ষা 12 ক্লাসের পরে হয়, যেখানে 11 ও 12 ক্লাসের সিলেবাসটাই কিন্তু থাকে, যেটা আমরা একটু পরে গিয়ে আলোচনা করব। নিট পরীক্ষায় ভালো স্কোর করলে, মানে ভালো র্যাঙ্ক এলে, ভালো একটা সরকারি মেডিকেল কলেজ থেকে MBBS করা যায়। এটা ভারতের একটা সিঙ্গেল মেডিকেল এন্ট্রান্স এক্সাম, যেটা দেওয়ার পরে MBBS, BDS, BAMS, BHMS, BMT এই সব কোর্সেই কিন্তু ভর্তি হওয়া যায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পরীক্ষার এক্সাম প্যাটার্নটা কি। দেখুন, এই পরীক্ষায় মোট 4টি প্রধান সাবজেক্ট থাকে: ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। এখানে বায়োলজি সাবজেক্টটাকে আবার দুভাগে ভাগ করা থাকে, বটানি আর জুলজি। যদিও কোচিংগুলো বটানি আর জুলজিকে আলাদা আলাদাভাবে পড়ায়, আলাদা আলাদা শিক্ষকও সেখানে থাকে, তবু একসাথে ধরলে এটাকে বায়োলজি বলাই যায়। মোটের ওপরে সিলেবাস 4টে সাবজেক্টে ভাগ করা থাকে আর কি। এখন যদি সিলেবাসের কথা বলি তাহলে 11 ও 12 ক্লাসের পুরো সিলেবাসই কিন্তু থাকে। কিছু কিছু টপিক CBSEর তুলনায় একটু এক্সট্রা থাকে, আবার কিছু কিছু টপিক বাদও যেতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একই সিলেবাস। পুরো পরীক্ষাটাই কিন্তু NCERT বেস সিলেবাস আর কি। 2025 সালের কথাই ধরুন, নিট পরীক্ষায় ফিজিক্সটা একটু ডিফিকাল্ট এসেছিল, কিন্তু গড় হিসেব ধরলে NCERT লেভেলেই কিন্তু ছিল। সব প্রশ্নই MCQ, সময় কম থাকে, তাই অল্প সময়ে বেশি প্রশ্ন করতে হয়, এটাই এখানে একটু সমস্যা আর কি। ফিজিক্স আর কেমিস্ট্রিতে লেভেল একটু বাড়তে পারে, কিন্তু বায়োলজির ক্ষেত্রে যদি NCERTর প্রতিটা লাইন ভালোভাবে পড়ে ফেলা যায় তাহলে ধরে নেওয়া যেতে পারে যে সিলেবাস কমপ্লিট হয়েছে। মানে বায়োলজির জন্য NCERTই কিন্তু সব কিছু। এখন পরীক্ষার মোডের কথা বলি। নিট পরীক্ষা অফলাইন মোডে হয়, মানে পেন পেপার মোডে আর কি। মানে পরীক্ষা হলে উপস্থিত হতে হবে, প্রশ্নপত্র দেওয়া হবে, পেন দেওয়া হবে, আর ওএমআর সিটে ABCD অপশন মার্ক করতে হবে। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো নিট পরীক্ষা প্রায় 13টা ভাষায় হয়, যেমন ইংলিশ, হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি, বেঙ্গলি, গুজরাটি ইত্যাদি ইত্যাদি। ফর্ম ফিল আপ করার সময় নিজের পছন্দের ভাষা বেছে নিতে হয়। মানে কেউ যদি বাংলা সিলেক্ট করে তাহলে প্রশ্নপত্রও কিন্তু বাংলাতেই দেওয়া হবে। এবার প্রশ্ন হলো, পরীক্ষায় মোট কতগুলো প্রশ্ন থাকে। নিট পরীক্ষায় মোট প্রশ্ন থাকে 180টা, সবই MCQ। ভাগ করলে প্রতিটা সাবজেক্ট থেকে 45টা করে প্রশ্ন থাকে। প্রতিটা প্রশ্নে 4টে অপশন থাকে, যার মধ্যে একটা সঠিক উত্তর। পরীক্ষার মোট 180 মিনিট সময় পাওয়া যায়। গড়ে ধরলে প্রতিটা প্রশ্নের জন্য 1 মিনিট সময় বরাদ্দ থাকে। এখন যদি মার্কিং স্কিম নিয়ে একটু কথা বলি, তাহলে এই যে 180টা প্রশ্ন থাকে, তার প্রতিটা প্রশ্ন সঠিক করলে 4 নম্বর করে পাওয়া যাবে। অর্থাৎ পুরো প্রশ্নপত্রটি মিলিয়ে মোট 720 নম্বরের কিন্তু পরীক্ষা হয়। এর মধ্যে বায়োলজির ওয়েটেজটা সবচেয়ে বেশি, কারণ বায়োলজি থেকে মোট
90টা প্রশ্ন আসে। এই 90টা প্রশ্ন কিভাবে? জুলজি থেকে 45টা এবং বটানি থেকে 45টা, মানে শুধু বায়োলজিতেই কিন্তু 360 নম্বর। পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে, মানে যদি কোনো প্রশ্ন ভুল আনসার করা হয় তাহলে 1 নম্বর কাটা যাবে, অর্থাৎ সঠিক উত্তর করলে 4 নম্বর পাওয়া যাবে, ভুল উত্তর হলে 1 নম্বর কাটা যাবে, আর যদি প্রশ্নের উত্তর না করা হয় তাহলে 0 পাওয়া যাবে। যাই হোক, পুরো পেপারটা করার জন্য আমাদের কাছে থাকে 180 মিনিট, মানে 3 ঘন্টা সময় থাকে। গড় হিসেব ধরলে একটা প্রশ্ন করতে আপনার হাতে থাকবে প্রায় 1 মিনিট। কোথাও কোথাও 10 থেকে 30 সেকেন্ডে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে, আবার কোথাও একটু বেশি সময় লাগতে পারে। সহজ প্রশ্নগুলো দ্রুত করে ফেললে কঠিন প্রশ্নের জন্য সময় কিন্তু আপনা আপই বের হয়ে যাবে। এবার আসি যোগ্যতা বা এলিজিবিলিটির বিষয়ে, মানে কারা এই পরীক্ষা দিতে পারবে। স্বাভাবিকভাবেই আপনাকে 12 ক্লাস পাস করতেই হবে। 12 ক্লাসে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি অবশ্যই থাকতে হবে। যদি বায়োলজি না থাকে তাহলে বায়োটেকনোলজি থাকতে হবে, তবে ফিজিক্স আর কেমিস্ট্রি কিন্তু থাকতেই হবে। মার্কসের ক্ষেত্রে জেনারেল ক্যাটেগরি হলে 12 ক্লাসে ন্যূনতম 50% নম্বর থাকতে হবে। এসসি, এসটি, ওবিসি হলে 40% নম্বর থাকতে হবে। পিডাব্লিউডি কোটা হলে 45% নম্বর থাকা প্রয়োজন। আশা করি এই অবধি বুঝলেন। এবার আসি বয়সের বিষয়। এখানে বয়সের বিষয়টা খুবই ইন্টারেস্টিং। যেই বছর আপনি নিট পরীক্ষা দেবেন সেই বছরের 31শে ডিসেম্বরের মধ্যে আপনার বয়স কমপক্ষে 17 বছর হতে হবে। এখানে লোয়ার এজ লিমিট আছে কিন্তু আপার এজ লিমিট নেই। আপনি যে কোনো বয়সে এই পরীক্ষা দিতে পারেন। আর এই কারণেই ড্রপারের সংখ্যা কিন্তু প্রতি বছর বাড়ছে এবং কম্পিটিশনও কিন্তু প্রতি বছর বাড়ছে। আর নাম্বার অফ অ্যাটেম্পটের ক্ষেত্রেও কিন্তু কোনো সীমা নেই। আপনি একবার ড্রপ করুন, 2বার সময় নিন, 3বার নিন, কোনো রেস্ট্রিকশন নেই। যতবার খুশি কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন। এখন যেহেতু আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন তাই জানা দরকার আপনি কতজনের সঙ্গে কম্পিটিশন করছেন, আপনি কোন রেসে আছেন, সামনে পেছনে কতজন আছে এটা জানাও কিন্তু খুবই জরুরি, তাই নয় কি? নিট 2024-এ প্রায় 23 লক্ষ ছাত্রছাত্রী এই পরীক্ষা দিয়েছিল, আর নিট 2025-এ আনুমানিক 22 থেকে 23 লক্ষ পরীক্ষার্থী এই এক্সাম দিয়েছে। অথচ সরকারি মেডিকেল কলেজে মোট সিট আছে মাত্র 50 থেকে 60,000। এখান থেকেই আপনি কম্পিটিশনের লেভেলটা কি সেটা আশা করি অনুমান করতে পারছেন। এখন যদি কাট অফ নিয়ে কথা বলি তাহলে বলতে হয় যে এখানে কাট অফ কিন্তু ফিক্সড কিছু থাকে না। যেমন 2024 সালে পেপারটা সহজ ছিল তাই কাট অফটা অনেক ওপরে গিয়েছিল, আর যদি পেপার কখনো কঠিন হয় তাহলে কাট অফ কিন্তু নিচে নামে। অর্থাৎ প্রতি বছর পেপারের লেভেলের ওপরে কিন্তু এই পরীক্ষার কাট অফ নির্ভর করে। তবে সাধারণভাবে গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাওয়ার জন্য টার্গেট রাখা হয় 600+ মার্কস। প্রাইভেট কলেজের ক্ষেত্রে এই নম্বরটা কিছুটা কম হয়, প্রায় 500-র আশেপাশে আর কি। কিন্তু আপনি যত ভালো নম্বর আনবেন তত ভালো কলেজে পড়ার সুযোগটা কিন্তু বাড়বে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মানে কাউন্সেলিং প্রসেসের আলোচনায়। ধরুন আপনার পরীক্ষা হয়ে গেল, রেজাল্টও বেরিয়ে গেল, এবার ভর্তি হবেন কিভাবে? নিটের পরে কাউন্সেলিং শুরু হয়, যেখানে মেডিকেল কলেজগুলোতে সিট অ্যালোকেশন করা হয়। এই কাউন্সেলিং প্রসেসটা পরিচালনা করে এমসিসি বা মেডিকেল কাউন্সেলিং কমিটি। এর মধ্যে 15% সিট অল ইন্ডিয়া কোটা আর বাকি 85% সিট স্টেট কাউন্সেলিং অথরিটিজ হ্যান্ডেল করে। আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়, কলেজে এবং কোর্সের প্রেফারেন্স দিতে হয়, তারপরে র্যাঙ্ক অনুযায়ী সিট অ্যালট হয়। যত ভালো র্যাঙ্ক তত ভালো কলেজ। টপ র্যাঙ্কাররা এইমস, দিল্লির মতো কলেজে পড়ার সুযোগ পায়। তবে সরকারি কলেজগুলোতে চান্স না পেলে যে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হবে না এমনটা কিন্তু নয়। সেক্ষেত্রে আমাদের হাতে প্রাইভেট মেডিকেল কলেজ এবং বিদেশে গিয়ে এমবিবিএস করে আসার সুযোগ থাকে। এখন আমাদের দেশে প্রাইভেট মেডিকেল কলেজগুলোর গুণগত মান কতটা ভালো সেটা আপনি আন্দাজ করতেই পাচ্ছেন। তার ওপরে শুধুমাত্র এমবিবিএস করতেই অন্তত 1 কোটি বা তারও বেশি টাকা খরচ হয়ে যায় প্রাইভেট কলেজে পড়তে। সবার পক্ষে সেটা সম্ভব হয় না। তবে আপনি যদি ইউক্রেন, রাশিয়া, জর্জিয়া, উজবেকিস্তানের মতো নামি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে আসতে চান, সেক্ষেত্রে যাওয়া আসা, ভিসা, পাসপোর্ট, হোস্টেল খরচ, মেডিকেল কলেজের খরচ,
হাত খরচ সব মিলিয়ে আপনার মোট খরচ মোটামুটি 25 থেকে 26 লক্ষ টাকার মধ্যে কিন্তু পড়ে। শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। দেশের প্রাইভেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করতে যা খরচ হয় তার 4 ভাগের 1 ভাগ টাকায় বিদেশের ভালো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে দেশে ফিরে আসা যায়। তবে অনেকেই ভাবেন যে বিদেশের ডিগ্রি বোধহয় ভারতে এসে আর কাজ করবে না। অথচ আজকের দিনে আপনি দেশে বা বিদেশে যেখান থেকেই এমবিবিএস পাশ করুন না কেন, ডাক্তার হিসেবে কাজ করবার জন্য আপনাকে একটা কমন লাইসেন্স এক্সাম কিন্তু পাশ করতেই হয়। সেক্ষেত্রে দেশে পড়া বা বিদেশে পড়ার মধ্যে কোনোই পার্থক্য থাকে না। আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে মিশন এমবিবিএস কলকাতা, যারা গত 15 বছর ধরে শিক্ষার্থীদেরকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করছে। গত 15 বছরে আমরা 1000-এর বেশি ছাত্রছাত্রীকে বিদেশ থেকে ডাক্তারি পড়ে আসতে সহায়তাও করেছি। তারা দেশে ফিরে কমন লাইসেন্স এক্সাম পাশ করে বিভিন্ন হাসপাতালে সফলভাবে প্রতিষ্ঠিতও হয়েছে। আপনিও যদি বিদেশ থেকে ডাক্তারি পড়ে দেশে ফিরে সাফল্যের সঙ্গে কাজ করতে চান, তাহলে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, অথবা সরাসরি আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারেন। যোগাযোগের তথ্য ও ঠিকানা ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া আছে। যাই হোক, এই ভিডিওটাতে আমি নিট পরীক্ষা সম্পর্কে যতটা সম্ভব বেসিক লেভেলের সব তথ্য দেওয়ার চেষ্টা করেছি, বিশেষ করে যারা নতুন করে 11 ক্লাসে উঠেছে তাদের জন্য। বাকিটা আপনি ধীরে ধীরে আপনার নিজের জার্নি থেকেই কিন্তু শিখে যাবেন। নিট সংক্রান্ত যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখুন। যদি মনে হয় ওই প্রশ্নের ওপরে ভিত্তি করে আলাদা ভিডিও বানানো দরকার, তাহলে আমি নিশ্চয়ই বানাবো, কথা দিচ্ছি। এখন আপনাদের কাজ একটাই, নিজের 11-12 ক্লাসে পড়াশোনাটা ভালো করে করা। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।